ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। শনিবার রেজিনগরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, এই মসজিদ নির্মাণ কেউই বন্ধ করতে পারবে না। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ষোড়শ শতকের বাবরি মসজিদ উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধ্বংস হওয়ার ঘটনার বর্ষপূর্তিতেই হুমায়ুন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করেন। মসজিদ ভাঙার পর সে সময় ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যেখানে প্রায় 2000 মানুষ নিহত হন, অধিকাংশই ছিল মুসলিম। ঘোষণা দেওয়ার পর রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে। তবে সমালোচনা ও রাজনৈতিক চাপ কোনোটাই তাকে পিছিয়ে দেয়নি। শনিবার ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান ঘিরে রেজিনগর ও আশেপাশের বেলডাঙ্গায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। উত্তেজনা এড়াতে রাজ্যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গের মুসলিমদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার আছে এবং তিনি সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার দাবি, প্রকল্পটি রাম মন্দিরের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, বরং সমালোচকরাই অযথা পরিস্থিতিকে উস্কে দিচ্ছেন। তিনি বলেন, সব ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু বাংলার বাইরের থেকে কেউ এসে শর্ত চাপালে তা মেনে নেওয়া হবে না। নতুন বাবরি মসজিদ কমপ্লেক্স নির্মাণে প্রায় 300 কোটি রুপি ব্যয় ধরা হয়েছে, যার অংশ হিসেবে একটি হাসপাতালও তৈরির পরিকল্পনা রয়েছে। হুমায়ুন জানান, রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি ইতোমধ্যেই 80 কোটি রুপি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোষণার পর থেকে এ নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ বাড়ে এবং বাড়তি নিরাপত্তা জারি থাকে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও আধুনিক করতে নতুন স্টেলথ প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, এই প্রযুক্তি যুক্ত হলে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও সহজে ভেদ করতে পারবে। পাকপুর জানান, ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি প্রয়োগ করতে পারলে সেগুলো আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যূহ ভেঙে আঘাত হানতে সক্ষম হবে। তিনি সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ধারণা করেছিল উচ্চপদস্থ ইরানি কমান্ডারদের হত্যা করে তারা ইরানের সামরিক নেতৃত্বকে দুর্বল করবে, কিন্তু বাস্তবে ইরান আরও শক্ত প্রতিঘাত করছে। পাকপুর বলেন, যুদ্ধের প্রথম দিনেই ইরান ব্যাপক সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের প্রত্যাশার বহির্ভূত ছিল। যুক্তরাষ্ট্রের 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান সমপরিমাণ শক্তি ব্যবহার করছে বলেও তিনি দাবি করেন। তিনি আরো জানান, যুদ্ধের শেষ রাতে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরান 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার পরেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে বার্তা পাঠায়, তারা আর আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে। পাকপুরের মতে, টানা 12 দিনের ইরানি হামলা এবং দেশের মধ্যকার জাতীয় ঐক্যের চাপে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। IRGC প্রধান বলেন, এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। শত্রুপক্ষ জানে ইরানের বিরুদ্ধে আগ্রাসন মানে আরো কঠোর প্রতিশোধের মুখোমুখি হওয়া। তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠছে, তাই ইরানেও স্টেলথ ও আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরো জোরদার করতে হবে। সাম্প্রতিক সংঘাতকে তিনি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ বলে মন্তব্য করেন এবং সশস্ত্র বাহিনীকে আরো প্রস্তুতি ও উন্নত প্রযুক্তি অর্জনের আহ্বান জানান। মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ভেনেজুয়েলা সেনাবাহিনীতে নতুন করে 56,000 সদস্য যুক্ত করেছে। শনিবার তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে। কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি ফুয়ের্তেতিউনাতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন বলেন, কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেব না। সরকারি হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। এছাড়া দেশটিতে আরো 2 লাখ পুলিশ কর্মী রয়েছেন। মাদুরোর সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের অজুহাত দেখিয়ে ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠিয়েছে। তাদের দাবি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর থেকে
মার্কিন বাহিনী অন্তত 22টি নৌযানে হামলা চালিয়ে 83 জনকে হত্যা করেছে। ওয়াশিংটন সম্প্রতি মাদুরোকে কথিত কার্টেল অব দ্য সানস নামের মাদক চক্রের নেতা হিসেবে দায়ী করেছে এবং তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ঘোষণা করেছে। তবে মাদুরো দাবি করছেন যুক্তরাষ্ট্র তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করার পরিকল্পনা করছে। একই দিনে একটি মানবাধিকার সংগঠন জানায়, সন্ত্রাস ও উস্কানির অভিযোগে আটক দেশটির সাবেক বিরোধী দলীয় গভর্নর আলফ্রাদো দিয়াস কারাগারেই মারা গিয়েছেন। 2017 থেকে 2021 পর্যন্ত নুয়েভা এসপার্তা প্রদেশের গভর্নর ছিলেন 55 বছর বয়সী দিয়াস। তিনি নভেম্বরের 2024-এর পর থেকে কারাগারে মারা যাওয়া অন্তত 6 জন বিরোধী নেতার একজন। বিতর্কিত জুলাই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদের জয় দাবি করলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে অনেক বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক বন্দীদের অধিকার রক্ষায় কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক আলফ্রাদো রোমেরো জানান, দিয়াজকে 1 বছর ধরে একাকী কারাবন্দী রাখা হয়েছিল এবং এই দীর্ঘ সময় তার মেয়ের সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়। সংস্থাটির দাবি, ভেনেজুয়েলায় বর্তমানে কমপক্ষে 887 জন রাজনৈতিক বন্দী রয়েছেন। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 19,000-এর বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, 27 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত অভিযানে 19,790 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শহর ও অঞ্চলে যৌথ বাহিনীর উপস্থিতি ছিল। গ্রেফতার হওয়াদের মধ্যে 54% ইথিওপীয়, 45% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। সৌদি আরব ত্যাগের সময় অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করায় 49 জনকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে 15 জন সৌদি প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে 31,292 জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে 29,410 জন পুরুষ এবং 1,882 জন নারী। তাদের মধ্যে 11,148 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং 5,370 জনকে দেশে ফেরানোর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। একই সময়ে 11,148 জনকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে। সৌদিতে অবৈধ প্রবেশ বা সহায়তার শাস্তি অত্যন্ত কঠোর, সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানা। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কতা জারি করেছে। বর্তমানে সৌদি আরবে প্রায় 3,48 লাখ মানুষ বসবাস করেন, যার মধ্যে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক। স্থানীয় গণমাধ্যম প্রায়ই অবৈধ অবস্থান ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের খবর প্রকাশ করে থাকে।